কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাবে, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে। টলিউডে তারা রোমান্টিক জুটি হয়ে আসছেন, দুজনেরই প্রথম বাংলা ছবি শেখ অর্থে, এবং হিয়ার প্রথম ছবি। আমার সঙ্গে ঋত্বিক এবং হিয়া রয়েছে, তাদের ছবি প্রেম দিবসের আগেই আসছে মন মানে না। তো আমি একটু প্রথমেই যেটা জিজ্ঞেস করা যে জুটি হিসেবে তোমরা প্রথমবার আসছো এবং তোমার প্রথম বাংলা ছবি, হিয়ার প্রথম ছবি, সব মিলিয়ে ভীষণ স্পেশাল ছবিটা। তো এই যে দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ডিং তৈরি হয়ে গেছে, তাই তো এই ইউএসপিটা বোধহয় কাজ করছে। আমার তো তাই মনে হয়। মিষ্টিটা তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তার পেছনে আমরা খুবই টম অ্যান্ড জেরির মতো একে অপরের খালি কেস নিতে থাকি যেটা বলে। বাট সত্যি আমি ভীষণই গ্রেটফুল যে আই ফাউন্ড অ্যান ইনক্রেডিবলি ক্লোজ ফ্রেন্ড ইন হিম। মানে ও আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু। ও এমনই একজন যাকে আমি সব কিছু বলতে পারি, ওটাকে ও শুনবে। ও একমাত্র যে আমার সব কথা শোনে। আমি যদি ১০০টা কথা শুনি, অন্যজনে হয়তো ২০টা কথা শুনবে, ও ১০০টাই শুনবে আর ১০০টার রিপ্লাইও দেবে। তো তার জন্য আমি ভীষণ গ্রেটফুল যে আমি ঋত্বিকের মতো একটা ফ্রেন্ড পেয়েছি এই ছবি থেকে। সো সেটা আরও এই ছবিটাকে আরও স্পেশাল করে দিচ্ছে আমার কাছে। হিরোইন যখন ঠিক এতটা প্রশংসা করে, আর যখন এই যে বন্ধু, হ্যাঁ মানে অনেকই বড় ব্যাপার। কেন কি এই জমানায় যখন নিজেদের জন্যও টাইম থাকে না, তখন আরেকজনের সাথে এই রিলেশনশিপটা তৈরি করা, একটা বন্ধুত্ব তৈরি করা। আর অনেস্টলি আমাদের অত কোনো পরিশ্রম লাগেনি বন্ধুত্বটা বানানোর জন্য। আমরা প্রথম দিন থেকে এইভাবেই আছি একজন একজনের সাথে। তেমনি হিয়া অনেক মজা করে বলে যে এমন লাগে যে আমরা অনেক বছর ধরে চিনি একজন একজনকে। হ্যাঁ, না আমি সিরিয়াসলি মানিও। কেন কি কতই বছর হতে পারে, কিন্তু হিয়া তো এমনি তো ৩ বছর বয়স। আমি জানি না, তো শুরু হয়ে গেল, এবার টম অ্যান্ড জেরি চলতে থাকবে। তাই আমি এটাকে হালকা করে ছাড়লাম, বলে এখানে না অন্যদিকে চলে যাবে ইন্টারভিউটা পুরো। কি আর বলবো, আমাকে এতবার সিনিয়র বলে 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 এমন করে সব প্রত্যেকটা ইন্টারভিউতে এভাবে বলে বলে এমন করে অডিয়েন্সকে মনে করে দিচ্ছে যে আমি কমসে কম ৫০-৬০ বছর বয়স আমার। এই জন্য আমি সবাইকে বলছি হ্যাঁ আমি ওর থেকে বড়, কিন্তু হিয়া তো ৩ বছর, তো আমার ১৮ বছর বয়স আমার। না, বাট সত্যিও কাজের সেক্টরে আমার থেকে অনেকই আগে শুরু করেছে। আর ওর কাজ আমি দেখেছি বান্দিশ ব্যান্ডেটসের সময় থেকে, তখন থেকে আমি ওর ফ্যান। তো ওর কাজ দেখে আমি অনেক কিছু শিখেছি, তো সেই দিক থেকে সিনিয়র, কিন্তু আদারওয়াইজ আমি ওর কেস নিতে খুব ভালোবাসি। ওটার মধ্যে ও সিনিয়র কেস নেওয়ার মধ্যে। তো একটু বলো যে এই যে রোমান্টিক হিরো, এবং আমরা তোমাকে আগেও দেখেছি, তো এই চরিত্রটা এবং দুজনের মধ্যে যে বন্ডিং, মানে সেটা টম অ্যান্ড জেরি হোক বা ভালো বন্ধু হোক, সেটা পর্দায় কতটা রিফ্লেক্ট করলো? ঋত্বিক রোমান্টিক হিরো হিসেবে নিজেকে কত মার্কস দেবে? আমি নিজেকে রোমান্টিক হিরো হিসাবে হ্যাঁ, যখন আমার হিরোইন আমার বন্ধু আর এত একটা সুন্দর একটা মহিলা যদি এই কথাটা বলে, তো আমার কিছু বলার নেই আর। না, আমার মনে হয় ও রোম্যান্টিক হিরো হিসেবে ভীষণই ভালো। মানে হি ইজ আ রোম্যান্টিক পারসন, তো ওর ওটা খুব ন্যাচারালি আই থিঙ্ক আসে। আর ও ভীষণই মানে এমনিতেই ভালো অভিনেতা, তো আর রোম্যান্টিক হিরো হিসেবে 100/10। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রেম দিবসের ছবি, প্রেমের ছবি, প্রেম নিয়ে তো কথা হবেই। তো একটু বলো যে, আমি তো শুনে নিলাম যে ও রোম্যান্টিক, হিয়া কি রোম্যান্টিক? আমি খুবই রোম্যান্টিক, আমি হোপলেস রোম্যান্টিক। আমার রোম্যান্স নিয়ে ভাবতে খুব ভালো লাগে। আমি এখন মানে রোম্যান্স হয় না আমার লাইফে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার রোম্যান্স নিয়ে ভাবতে খুব ভালো লাগে। আমার লাইফটা একটা SRK বা একটা করণ জোহরের মুভির মতো হবে, সেটাই আমার ধারণা। প্রেম যখন এটা মানে প্রেমের অ্যাসপেক্টে আসে, তো আমি ভীষণই রোম্যান্টিক একজন মানুষ। এই যে ও বললো যে রোম্যান্টিক, কিন্তু ওর রোম্যান্সটা হয় না, তো বন্ধুর জন্য কি একটা রোম্যান্টিক হিরো বলবো বা মনের মানুষ, এটা কি খোঁজা চলছে? দেখুন, সত্যি কথা বলতে আমি এটাই বলবো যে ওর জন্যে মানুষ খোঁজার দরকার নেই, ওকে মানুষদের থেকে বাঁচিয়ে রাখা একটু দরকার। কেন কি আমি সত্যি কথা বলছি, কেন কি এত ভালো একটা মেয়ে, এত ওয়েল ব্রট আপ, ওয়েল স্পোকেন, এতভাবে কথাবার্তা বলে, সবার সাথে এত মিশে থাকে, সবার সাথে বন্ধুত্ব রাখে। এমনি মেয়েরা খুব স্পেশাল হয়, এমনি মানুষরাই খুব স্পেশাল হয়। সো তাদেরকে এই জমানার অ্যান্টি এলিমেন্টস থেকে সবসময় বাঁচিয়ে রাখতে হয়। তো অ্যাজ এ বন্ধু আমার কাজ হচ্ছে যে তুই যা চাই কর, যার সাথে ভালোবাসা করতে চাস কর, তোকে প্রোটেক্ট করার জন্য আমি আছি। প্রোটেক্টিভ, খুবই প্রোটেক্টিভ। মানে আমি যদি কিছু ভুলভাল করতে থাকি, মানে ও আমাকে বলে হিয়া
এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, এবার একটু আস্তে আস্তে। সো ভীষণই মানে ওইদিকে সবাইকে আমি বলছি না, ওটা মানুষ হিসেবেই ওর এমন মানুষ যে যার যা প্রবলেম হচ্ছে, মানে এখানে বসে থেকে বাইরের ঘরেও যদি দেখে কিছু প্রবলেম হচ্ছে, হি ইজ দ্য ফার্স্ট টু স্টেপ আপ, মানে ও সবার জন্য আছে। আচ্ছা, ঋত্বিকের জীবনে কি এরকম একজন মানুষ রয়েছেন যার জন্য ঋত্বিকের মন মানে না, বা ঋত্বিক কাউকে মন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার মন প্রাণ দেওয়া হয়ে গেছে কাউকে, কিন্তু মন মানে না বলবো কেন, মানে না বলবো না কেন কি মন একদমই মানে ওই মানুষটার সাথে সময় স্পেন্ড করার জন্যে বা বা সাথে থাকার জন্যে। মন মানে না শুধু একটাই কি আইডিয়া নিয়ে আমি এখন বলতে পারি, সেটা হচ্ছে এই ছবিটা, যার মধ্যে আমরা এই ভালোবাসার গল্পটা বলছি। আর একটা মিসকনসেপশন চলছে যে ভালোবাসায় মন মানে কি মানে না। অ্যাকচুয়ালি আমরা মন মানে না টাইটেল এই জন্যে না যে আমরা ভালোবাসায় মন আছে কি নেই, মন মানে না টাইটেল এই জন্য কেন কি আমাদের টাইটেল ট্র্যাকের মধ্যে, গানটার মধ্যেই একটা লাইন আছে, সে একা থাকা ছাড়া সবই পারে, সে একা থাকতে মন মানে না। আর তোমাদের ক্ষেত্রে কি তাই, যে একা থাকাটা অনেক সময় অনেক রকমের হতে পারে, আমরা একাকিত্ব মনে করি, বা অনেক সময় ওই যে নিঃসঙ্গতা, সেইটা কি পছন্দ নয়? সবাইকে নিয়ে একসঙ্গে থাকা বা প্রেমে থাকা যেটাকে বলি, সেটাই পছন্দ? আমার সবাইকে নিয়ে একসাথে থাকতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার এটাও মনে হয় যে কখনো কখনো একা থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ একা থাকলে তুমি অনেক কিছু নিজের ব্যাপারে জানতে পারবে, চিনতে পারবে, যেটাতে হয়তো তুমি জানলে তুমি অন্যদের সাথে বেটারভাবে মিশতে পারবে। তো আমার মনে হয় একা থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু একা থাকতে কাউরই খুব একটা বোধহয় ভালো লাগে না। সবাই মিলে একসাথে, মানে আমি যেটা বলি, মানে মানুষ মানে আমরা একে অপরকে ভালোবাসতে জন্মেছি, তো একে অপর একসাথে থাকাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু ঋত্বিককে জিজ্ঞেস করি, এই যে মনের মানুষ রয়েছেন, তো একটু বলো যে এই যে ও তো বললো যে ঋত্বিক খুব রোমান্টিক পার্সন, এবং রোমান্টিক হিরো হিসেবে পর্দায় আমরা দেখবো, একটা দারুণ ট্রেলার দেখেছি। তো সে কি বলে, ঋত্বিককে কি সে কমপ্লিমেন্ট দেয় যে অ্যাজ আ বয়ফ্রেন্ড বলো বা লাইফ পার্টনার? হ্যাঁ, আমরা দুজনই একজন অপরের অনেক বড় ফ্যান। তো ওনার আমার কাজ খুবই ভালো লাগে, আমার ওনার কাজ খুবই ভালো লাগে। তো হ্যাঁ, উনি মন মানে না টিজার দেখেছে, গানগুলো দেখেছে, আর দেখি খুবই খুশি। আর উনি হিয়াকেও খুব পছন্দ করে, হিয়ার কাজও খুব পছন্দ এসছে ওনার, হয়েছে ওনার। তো হ্যাঁ, কমপ্লিমেন্টস তো পেয়েছি আমি। পরিচয় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পরিচয় হয়েছে না। আমার মনে হয় মানে শি ইজ আ ভেরি সুইট পার্সন। মানে যখন আমি ভিডিও কলে আমি ওনার সাথেও র্যান্ট করতে শুরু করে দিয়েছিলাম, তো ওইটাও মানে আমাদের এখনও দেখা হয়নি, কিন্তু ভিডিও কলে অনেকবার কথা হয়েছে। আমার মনে হয় আর ভীষণই ভালো একজন, মানে কাজ খুব ভালো করেন, তো আমি ট্রাইং টু ভীষণ ভালো কাজ করেন। তো আমার মানে হোপফুলি খুব জলদি দেখা হবে, আর আমাদের যে বন্ধুটা ভিডিও কলে ফর্ম হচ্ছে সেটা আমরা সামনাসামনি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স উইক বা ফেব্রুয়ারি মাসে তোমাদের ছবি আসছে প্রেম দিবসের ঠিক আগেই, তো এই যে ফেব্রুয়ারি মাসে আমরা তো অনেকগুলো ডে ধরি, তো তোমরা কি এই ধরনের ডে পালন করেছো? বা প্রথম প্রেম আমি যদি বলি, কবে এসছে? আমার জীবনে কখনো কোনো প্রেম আসেনি, আমি আমি শুধু ছবিকে ভালোবাসি। একদম নিতে পারলো না। আমি আমার জীবনে কোনোদিন প্রেম আসে সব জানি আমি। আমাদের যেভাবে হিয়া বললো যে আমরা এত ক্লোজ বন্ধু হয়ে গেছি, তো একটু বেশি জানে। হিয়ার ব্যাপারে আমি সব জানি, আরও জানতে হলে আমাকে ফোন করুন। প্রথম প্রেম দেখো আমার রণবীর কাপুর। তো রণবীর কাপুর, এবার প্রবলেমটা হচ্ছে যে আমি রণবীর কাপুরকে ভীষণ ভালোবাসি, আমি আলিয়া ভাটকেও ভীষণ ভালোবাসি, কিন্তু দুজনে দুজনকে ভালোবাসে আর কেউ আমাকে ভালোবাসে না। সো সেইটা আমার লাইফের একটা ট্র্যাজেডি বলেও বলা যায়। বাট হ্যাঁ, এইটা মিলছে না, ওটা ওটা আমি একটা অবজারভার হয়ে গেছি কিরম মনে হচ্ছে এখন, দুজন সত্যি। তো না, আমার মনে হয় হ্যাঁ, বাট আমি শুনেছি হাগ ডে, চকলেট ডে এগুলো হয়, তো আমি আমার গার্লসদের সাথে, মানে আমার গ্যালেন্টাইন্স ডে স্পেশাল আমাদের হয়, সো অল মাই সিঙ্গল গার্লস যারা আছে আমরা সবাই মিলে একে অপরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। আমি তো প্রথমবারই শব্দটা শিখলাম আজকে, যারা জানতেন না। যদি আপনার মেয়ে বন্ধুদের সাথে, সব মেয়েরা যারা মেয়ে বন্ধুদের সাথে ভ্যালেন্টাইন্স মানায়, সেটাকে বলা হয় গ্যালেন্টাইন্স। আমিও আজকে শিখলাম নতুন নতুন। আমি ছেলে বন্ধুদের সাথে ভ্যালেন্টাইন্স বানিয়ে নেব। It's a bad one. It's such a bad one. Sorry, bad joke. কিন্তু হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করছিলেন? সরি। প্রথম প্রেম, ঋত্বিকের প্রথম প্রেম। আমার প্রথম প্রেম প্রীতি জিন্টা কাল হোনা হো, সেই বয়সে আমি প্রথমবার প্রীতি জিন্টাকে দেখে, আর শাহরুখ খানের সেই লাইনটা কি মেরে নैना আজ ভি মেরে নैना কো ঢুঁढ रहा है, আহা হা হা হা, আহা হা হা হা, প্রথম প্রেম।
ফিল্মি জগতে চলে যাচ্ছে। ফিল্মি মানুষই, হ্যাঁ। আমরা দুজনই বড় হয়েছি ছবি দেখে দেখে, সিনেমা দেখে দেখে, এই জন্য আজকে এখানে বসে আছি আর এত ফিল্মি গল্প নিয়ে আসছি আমরা যে হ্যাঁ, আমাদের ছবিটাতে দেখলে আপনারা বুঝে যাবে যে আমরা ভেতর থেকে কেমন। সত্যি মানে এটা এমনই একটা ছবি যেখানে জেনজি গল্প উইথ 90s টুইস্ট বলবো না, 90s গল্প উইথ জেনজি টুইস্ট আমি বুঝে উঠতে পারছি না, কারণ জেনজির এজের লোকেরা কিন্তু 90s-এর ওই গ্র্যান্ডিওর অফ লাভ, মানে তখনকার দিনের লাভ স্টোরি যেই সিনেমাগুলো হতো সবই মানে ভালোবাসার জন্য সব করা যায়। আর আমার মনে হচ্ছে মন মাইনা নিয়ে সেটা আমরা আবার কোথাও একটা নস্টালজিয়া ট্রিপ দিতে চলেছি সবাইকে, আর আমরা আশা করছি সেটাই জানতে হয় আর সবার খুব ভালো লাগে। তাও যদি দিচ্ছ ইশারা, আমি সেই চেনা সব হারা। আমি ওর কথা ধরে আসি যে ভালোবাসার জন্য সব করা যায়। আমি ট্রেলারটাতে দেখছিলাম যে এই যে কিছুটা দূরত্ব তৈরি হওয়া, এবং আমরা গল্পে তো বাকিটা দেখব, এই যে দূরত্বটা সেটা ছেড়ে দেওয়া, ভালোবাসার জন্য যে ছেড়ে দেওয়া, সেটাতে তোমরা কতটা সহমত যে যাকে ভালোবাসি তাকে ছেড়েও হয়তো দেওয়া যায়? দেখো আমার মনে হয় যখন তুমি কাউকে ভালোবাসবে সে যেটাতে খুশি থাকবে তুমি সেটাই করতে চাইবে। সেটা যদি তোমার থেকে দূরে গিয়ে খুশি থাকে, আমার মনে হয় অনেক সময় তখন হাতটা ছেড়ে দিতে হয় যে ঠিক আছে তুমি খুশি থাকো। তো সাথে খুশি থাকে, যদি আমার সাথে খুশি থাকে একদম চেপে ধরে রাখবো, যেতেই দেবো না কোথাও। তো ওটা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যেটাই যেই মানুষটা খুশি আছে। কিন্তু ভালোবাসার জন্য ওই দিকে আবার সবই করা যায়, সেটা ছেড়ে দেওয়া হোক ধরে রাখা হোক, পুরো মন দিয়ে করলেই হলো। আমি ফুললি এগ্রি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এই জন্য আমি আধা আনসারটা একসাথে দিয়ে দিলাম, কেন কি আমি একদম যা হিয়া বলেছে 100% এগ্রি করি। স্যাক্রিফাইসটা হয়তো করা যায়, সেটাই তো। দেখুন, আমি স্যাক্রিফাইসটা একটু আমার মনে হয় না, স্যাক্রিফাইস আছে, প্রত্যেক জিনিসে আছে। যেমনি আমরা ছবি ভালোবাসি, সিনেমার জগতে কাজ করতে চাই, কেন কি ভালোবাসা এত আছে সিনেমার জগতের সাথে, তো ওর সেই কাজটা করার জন্য একটু স্যাক্রিফাইস কিছু করতে হয়। কিন্তু স্যাক্রিফাইস তখন লাগে যখন আপনার মনে হয় যে দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যদি আপনার যদি ছবিতে কাজ করা বেশি ইম্পর্ট্যান্ট, তো বাকি জিনিসকে ছেড়ে দেওয়া স্যাক্রিফাইস মনে হয় না, তখন এমনি মনে হয় কি হ্যাঁ এটা ছেড়ে দেওয়া যায়। তো সেমনি যদি তোমার যে মানুষের সাথে, আপনার প্রেমিকার সাথে, প্রেমিকা আর প্রেমিকের সাথে যদি আপনার বেশি ইম্পর্টেন্স হয় যে এনার সাথে এখন বসে থাকা, এখানে থাকা বেশি ইম্পর্টেন্ট, বাইরে ঘুরতে যাওয়া অত ইম্পর্টেন্ট না, বা বন্ধুদের সাথে মিট করা এই মুহূর্তে অত ইম্পর্টেন্ট না, সেইটা ওটা স্যাক্রিফাইস মনেই হয় না। তখন মনে হয় যে হ্যাঁ যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করা যায়। আমি একটু হিয়ার থেকে শুরু করি। হিয়া একেবারে অভিনয় পরিবারে বেড়ে ওঠা, মানে শাশ্বত চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি এক বিরাট নাম, এবং সেক্ষেত্রে তোমাকে একটু জিজ্ঞাসা করার যে যখন এই যে অভিনয়ের সঙ্গেই তো তুমি বেড়ে উঠেছো, এই যে অভিনয় করব বা অভিনয় আসবো, তোমার বোধহয় প্ল্যান বি নেই, এইটাই করব? এটাই করবো। আমার ছোটবেলা থেকে কোনো প্ল্যান বি থাকেইনি, কারণ অভিনয়, আমার মা শিক্ষিকা, তো অভিনয় আর পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে সেটা আমার জগৎটা ছিলই না। মানে আমার জগৎ হচ্ছে অভিনয় আর পড়াশোনা। তো ছোটোবেলা থেকে মানে একটা তো আমার ছিল, আগে আমি কেন বলিনি, হচ্ছে আমার বাবা মা বলেছিল যে পড়াশোনা আগে শেষ করতে হবে, তারপরে তুমি যা করতে চাও সেটা করতে পারো, সেটা একমাত্র আমার কন্ডিশন ছিল। তো সেই পড়াশোনা নিয়ে বেড়ে ওঠার তার সাথে সাথে অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা আমার, সেটা ধরে রেখে থিয়েটার হোক স্কুলে বা অডিও প্লেজ হোক, দিয়ে তারপরে আমি প্রপার ট্রেনিং করি অভিনয়ের 2 বছর ধরে দামিনী বেনি বাসুর কাছে। তো ছোটোবেলা থেকে সিনেমা, যখন তোমার বাড়িতে রিল্যাক্সেশন মানেও সিনেমা, উত্তেজনা মানেও সিনেমা, দুঃখ মানেও সিনেমা, রাগ মানেও সিনেমা, সব যখন সিনেমাই হয়, তার বাইরে আর কিছু ভেবে কোনো প্ল্যান বি মানে বোধহয় না পসিবল রাখা। তো আমার সবসময় সিনেমাই আমার লাইফ। উপদা যখন শুরু করেছিলেন তখন ইন্ডাস্ট্রি একরকম, এবং এখন ইন্ডাস্ট্রি একরকম, সব কিছুই পরিবর্তনশীল, এরমভাবেই বদলেছে সব কিছু। তো একটু বলো যে যখন প্রথম তুমি বললে যে অভিনয় করবে, বা এই যে তোমার প্রথম ছবি, বাবার থেকে কি কি পরামর্শ পেয়েছো বা কতটা সাপোর্ট পেয়েছো? সাপোর্ট তো প্রচুরই পেয়েছি, কারণ আমার দুজনই, আমার মা আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বাবাও দুজনেই যে আমাকে ইন জেনারেল এমন সাপোর্টিভ মানুষ যে আমার ছোটোবেলা থেকে কখনো কিছু জিনিস নিয়ে চাপ দেওয়া হয়নি। যে আমি যাই করতে চাই না কেন, সেটা মার্কস হলে বরঞ্চ বেটার মার্কস হলে বাবা বলতো তুই আমার মেয়ে না, তুই এত মার্কস নিয়ে করবিটা কি। তো এরকম পরিবেশে আমি বড় হয়েছি, আমার কিছু নিয়েই আমাকে চাপটা দেওয়া হয়নি, যে তোমার লাইফ তুমি যেটা করে খুশি থাকবে তুমি সেটা করো, কারোর ক্ষতি না করলেই হলো, আর তুমি তা ছাড়া যাই করতে চাও আমরা তোমার পাশে আছি। তো সাপোর্টিভ হিসেবে বোথ মাই প্যারেন্টস ভীষণ আমাকে সাপোর্ট করে। আর পরামর্শে আমার মনে হয় না আমার বাবা খুব একটা বিশ্বাস করে, কারণ আমার বাবা যেটা বলে যে খেলা শিখতে হলে মাঠে নেমে খেলা শিখতে হয়, কেউ তোমায় উইংসে বলে দিতে পারবে না যে গিয়ে এরমভাবে ছক্কা মারবে। তো সেটা করতে করতে হয়। তো সেটাই আমার বাবা বলেছে যে
এগিয়ে যাও যেরকমভাবে তোমার মনে হয়, আর ওই সাপোর্টটা পেছনে আছে বলে আমি নিজের মতো করে এখন গোছানোর চেষ্টা করছি আমার লাইফটা। সো সবে শুরু করেছি, এবার দেখা যাক কতটা গুছিয়ে নিতে পারি। ভালো। আমি একটু ঋত্বিকের কাছে আসি। এডি হয়ে যে জার্নিটা শুরু হয়েছিল ক্যামেরার পেছন থেকে, এবং এখন ক্যামেরার সামনে মাঝে মাঝে রোমান্টিক হিরো বা নানান চরিত্র, এই জার্নিটা আমি স্ট্রাগল বলবো না সে অর্থে, কিন্তু তোমার কাছে ভীষণ ইন্টারেস্টিং ও মেমোরেবল জার্নি হয়ে থাকবে নিশ্চয়ই। ভীষণই মেমোরেবল। আর আমি আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাতে চাই, বলতে চাই, কেন কি আপনি স্ট্রাগল শব্দটা ইউজ করেননি। থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কেন কি আমার মনে হয় যে প্রত্যেক মানুষের লাইফে স্ট্রাগল আছে, সে কোথার থেকেও আসতে পারে, সে কোনো পরিবার থেকে আসতে পারে, রাস্তার থেকে আসতে পারে, মহলের থেকে, মানে মহল কোথায়, প্যালেসের থেকে আসতে পারে, সে কোথার থেকেও আসতে পারে, কিন্তু লাইফের একটা স্ট্রাগল সবসময় থাকে। আজকে বাড়ির থেকে বেরিয়ে দুটো পা আগে বেরোলেই কিছু না কিছু একটা প্রবলেম কখনো আসতে পারে, সেটাকে সলভ করা হচ্ছে তোমার কাজ। তো আমি এমন কিছু স্ট্রাগল করিনি যেমনি আসলে মানুষেরা স্ট্রাগল করছে আজকে জীবনে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ডেফিনেটলি বলবো, যে অনেক সিচুয়েশন থেকে, অনেক জায়গার থেকে শিখে বেরিয়েছি। সে ভুল করে শিখেছি বা ঠিক করে শিখেছি, হেরে শিখেছি বা জিতে শিখেছি, কিন্তু শিখে আগে বাড়তে পেরেছি, আর আজকে এখান অবধি পৌঁছতে পেরেছি। তো সেটার জন্য আমি অনেকই গ্রেটফুল, মানে ভগবানের সামনে আমি অনেক গ্রেটফুল যে আমাকে এত শিখিয়েছে আর আমাকে এমন বানিয়েছে যে অ্যাজ এ মানুষ আমি প্রত্যেকটা লেসন থেকে কিছু না কিছু নিয়ে আগে যেতে পারি। প্রথম সুযোগটা সবার কাছে ভীষণ স্পেশাল হয়। ঋত্বিকের প্রথম সুযোগটা কিরকম ছিল? প্রথম সুযোগ আমার হয়তো একটা অ্যাড করেছিলাম আমি প্রথমবার, যে ক্যামেরা আমি ফেস করেছিলাম। একটা অনেকই দুর্দান্ত ডিরেক্টর আছে, ওনার নাম হচ্ছে শমিত আমিন, যে আব তক ছাপ্পান চক দে ইন্ডিয়া বানিয়েছে। তো উনি একটা অ্যাড বানাচ্ছিলেন একটা মেসেঞ্জারের জন্য। তো আমার প্রথম কাজ ওনার সাথে, তার খুবই ছোট অ্যাডের 30 সেকেন্ডের অ্যাডের মধ্যে আমাকে বসে চাইনিজ খাবার খাচ্ছিলাম আমি, আর কোনো ফোনের মধ্যে ওই মেসেঞ্জারের পপ হয়, ওইটুকুই কাজ ছিল। কিন্তু সেটা প্রথমবার আমি মাঠে নেমেছিলাম। হ্যাঁ, যেমনি হিয়া বললো, প্রথমবার মাঠে নেমেছিলাম, আর সামনে যে ডিরেক্টর ছিল, হি ওয়াজ দি লেজেন্ড শমিত আমিন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। তো হ্যাঁ, সেই যে জার্নি শুরু হলো। একটা বিষয় থাকে যে এই যে সুযোগটা আসা বা ক্যামেরা ফেস করে, এই জার্নিটা তোমাদের শুরু হয়ে গেছে, এখন হচ্ছে নিজেকে ধরে রাখার একটা জার্নিতে টিকিয়ে থাকতে হবে। সেটার জন্য কতটা একটা মেন্টালি প্রস্তুত হয় এবং নিজেকে গ্রুম করার একটা বিষয় থাকে, সেটা কতটা করছো এখন তোমরা? আমার মনে হয় আমি জবে থেকে ডিসাইড করেছি যে অভিনয় আমি করতে চাই, আমি রোজ অভিনয় নিয়েই ঘুম থেকে উঠি, অভিনয় এর কথা ভেবেই ঘুমোতে যাই। আর অভিনয় এমন একটা জিনিস, সেটা না আলাদা করে গিয়ে করার থেকে আমার মনে হয় একটা ইন্টারনাল প্রসেস আমাদের সবসময় চলতে থাকে অ্যাজ আর্টিস্ট, যে আমরা যে কোনো আর্ট ফিল্ডে আমার মনে হয় যে তোমার মাথাটা সবসময় কাজ করছে। মানে এটা তো পুরো মাথার খেলা, যেখান থেকে ইমোশনগুলো হবে আর কি। তো ওইটা আমার মনে হয় সেটা তো চলছেই সারাক্ষণ। কিন্তু তাছাড়াও আমি ডেফিনেটলি ওয়ার্কশপস আমার মনে হয় খুবই হেল্প করে একটা মানুষকে। আর আমি পার্সোনালি বিলিভ করি যে সবার গিয়ে অ্যাক্টিংয়ের, যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড তাদের অ্যাক্টিংয়ের ক্লাস করা উচিত, কারণ অনেক কিছু শেখা যায়। তাছাড়াও কিন্তু ক্লাস না করেও কাজ দেখেও অনেক কিছু শেখা যায়। সো আই থিঙ্ক অ্যাক্টার্স আর ভেরি গুড অবজারভার্স। সো সেই অবজারভেশনটা চালিয়ে যাচ্ছে, আর আশা করবো আরও কাজ করতে করতে অনেক কিছু শিখতে পারবো, আরও অনেক মানুষের সাথে দেখা হবে, তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, আর আস্তে আস্তে আরও কাজ করতে পারবো। এবার দেখা যাক কী হয়, আমার প্রথম কাজ, আমি বুঝতে পারছি না এখনও কী হবে, বাট চেষ্টা করবো। তো একটু আমি ঋতিকের থেকেও জিজ্ঞাসা করবো যে এখন যে জার্নিটা, যে একটার পর একটা ভালো কাজ বম্বে থেকে কলকাতায় আসে এবং দুটো ইন্ডাস্ট্রি তোমাকে হয়তো প্যারালালি লিড করতে হবে, তো সেই জন্য তো একটা মানসিক প্রস্তুতি থাকে এবং নিজের ভেতরে একটা গ্রুমিং চল। হ্যাঁ, ডেফিনেটলি। আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয় যে তুমি যা করছো সেটা কেন করছো। সেই কেনর আনসারটা যদি অনেক স্ট্রং হয় না, তো তোমার রাস্তাটা একটু ইজি হয়ে যায়। কেন কি সেই সময় যত তোমাকে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটা আর তোমাকে ক্লান্ত করে না, তোমাকে আরও ইন্সপায়ার করে যে হ্যাঁ, আরও আগে যেতে হবে, আরও আগে যেতে হবে। তো আমার কেনগুলো অনেকই ক্লিয়ার, আর ওই জবাবগুলোকে আমি অনেকই রেসপেক্ট করি, যে আমি কেন বম্বেতে অ্যাক্টিং করি, আর কেন আজকে কলকাতায় এসেছি বাংলা সিনেমায় আমি পার্টিসিপেট করতে, কেন বাংলা ছবির সাথে আমি অ্যাসোসিয়েট হতে চাই। সেই কেনর জবাবগুলো আমার কাছে অনেক স্ট্রং আর ক্লিয়ার আছে, সেই জন্য আমি আগে বাড়তে পারছি। এবং আমি হিয়াকে যেটা জিজ্ঞেস করার, যে অপুদার মেয়ে হওয়া বা এটা যেরকম আমরা অনেক সময় বলি যে আমরা অনেক জাজমেন্ট হয়ে যাই যে বাবা এরকম, মেয়ে, এইটা তুমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো দেখেছো, সেটা কি হিয়ার কোথাও গিয়ে একটা মাথায় চলতে থাকে যে সচেতন ডিসিশন নিতে হবে, বা এই যে সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই আমরা ট্রোল
হয়ে যাই, সেদিকটা কতটা খেয়াল রাখো? আমি ইনিশিয়ালি খুবই ওটা মানে মাথায় চলতো আর কি, কিন্তু আমি আমার এই প্রসেসের মধ্যে এমনই একটা টিম পেয়েছিলাম, আর যেটার জন্য আমি ভীষণ গ্রেটফুল। ফার্স্ট অফ অল রাহুল মুখার্জির মতো ডিরেক্টর আমি আমার প্রথম ছবিতে পেয়েছি, যে লিটারালি আমাকে নিজের মেয়ের মতো ধরে ধরে টেকনিক্যালিটি শিখিয়েছে। আর শুধু টেকনিক্যালিটি না, মানে যখন আমার কোনো প্রবলেমও হয় বা আমি কিছু বুঝতে পারছি না, যেরকম নিজের মেয়ের মতো আমার কথা শুনে আমাকে ওইটুকু ওই সান্ত্বনাটা দেওয়া যে সব ঠিক আছে, সব ঠিক হবে। আর আমার এটা বলতেই হবে, আই ও টু ঋত্বিক অলসো, যে ঋত্বিকের কাজ আমি দেখে, আমি যেটা বললাম, আমি ওর ফ্যান। তো সেখান থেকেও আমার যে এত ভালো বন্ধু হয়ে উঠেছে, আর ও আমায় ওই স্পেসটা দিয়েছে, ও আমাকে একবারও ফিল করেনি যে ও তুমি তো আমার থেকে কম জানো, বা তোমার তো প্রথম ছবি, তুমি কী বা জানো। ইনফ্যাক্ট ও আমাকে উল্টে ফিল করেছে আমি যেন কত কিছু জানি, আর সেইটা যেহেতু আমায় ফিল করিয়েছে, আই কুড কাম অ্যান্ড পারফর্ম। মানে আমি নিজে যেইটুকু জানতাম ওইটা নিয়ে আমি অনেকটা কনফিডেন্স পেয়েছিলাম। মানে এই মানুষগুলো আর বাকি পুরো কাস্ট অ্যান্ড ক্রু সবাই মিলে আমাকে এতটা স্পেস দিয়েছিল নিজের হিয়া হিসেবে সেটে আসার জন্য, যে ওই চাপটা অনেকটা কেটে গেছিলো। আর ট্রোলিং বলতে গেলে দেখো, আমার মা আমায় একটা কথা বলেছে, যে ট্রোলার্স আর অডিয়েন্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। আর সেই দিন আমার ওই ট্রোলিংটা নিয়ে আই থিঙ্ক একটুখানি মানে প্যারানয়া বলতে পারো, ভয়টা একটু কেটেছে। কারণ মা বলে অডিয়েন্স কাজ দেখে তোমায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেবে, ট্রোলিং তোমাকে জাস্ট যাই করবে তাতে হেট করা হবে। তো তুমি কার জন্য কাজ করছো? তুমি তো অডিয়েন্সের জন্য কাজ করছো, তুমি ট্রোলার্সদের জন্য কাজ করছো না। তো আমি সেটাই নিজের মানে আই এম ট্রু টু মাই সেলফ, যে আমি রোজ পরিশ্রম করছি। এবার আশা করছি ওই পরিশ্রমটা আস্তে আস্তে দর্শকেরা স্ক্রিনে দেখতে পারবে। সো আমি ওইসব মানে ভাবনাতে টাইম ওয়েস্ট না করে কাজে পরিশ্রম করে খেটে ওই দিকে এনার্জিটা দেওয়ার চেষ্টা করছি। একদমই, এবং এইভাবেই এনার্জিটা দাও, আমরাও চাই নতুন জুটি এবং আরও অনেক কাজ হোক। তোমাদের অল দ্য বেস্ট, ছবি আসছে। তো শেষে তোমাদের দর্শকদের আমাদের ছবি আসছে মন মানে না 13ই ফেব্রুয়ারিতে আপনাদের কাছের প্রেক্ষাগৃহেতে। তো প্লিজ আপনাদের পুরো পরিবারের সাথে আসবেন আর দেখবেন ছবিটা। আমরা অনেক ভালোবাসা দিয়ে এই ছবিটা বানিয়েছি, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর সবার, এটা একটা ফ্যামিলি ফিল্ম, তো সবাইকে নিয়ে চলে আসুন মন মানে না দেখতে 13th ফেব্রুয়ারি আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে। দেখা হচ্ছে। দেখা হচ্ছে।